মানে মিথ্যে আবেগকে চেপে রেখে লাভ নেই। হ্যাঁ, কারণ আমার বাড়ির সামনে পোস্টার পড়েছে, হ্যাঁ, চারিদিকে হেটার্স আছে, তারাই আমায় তুলেছে। তারা মোটামুটি আমার সঙ্গে এখন আর কথা বলে না, ইদানিং অ্যাভয়েড করে। তা আমি খুব খুশি হই, কারণ হেটার্স না থাকলে জীবন ওঠা যায় না। দেবদা হচ্ছে একটা ভালো মানুষ। দেবদা আমার এখানে আছে, আমার কেন অনেক অনেক ফ্যানেদের আছে। ছোটবেলা থেকে তো দেবদার ছবি আমিও দেখেছি। আমিও পাগলুর সময় সেই মাথায় রুমাল বেঁধে সিনেমা হলে গিয়ে নাচানাচি করি। আমার অনেক চোখে দেখা ভাই, মানে আমি এরকম হয়েছে আমার ভালো ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। যে করছে সে কিন্তু অভিনয় বাংলাটা জানে না। এটা আমার ক্ষেত্রে বলছি না, এটা জয়দাকে তুমি জিজ্ঞাসা করবে বা যারা আর্টিস্ট আছে যারা কাজ করে অভিনেতা সবাইকে জিজ্ঞাসা করে। এই ধরনের এবার সবাই রাজনীতি করে না ভাই, সবাই এর মধ্যে যুক্ত না। অনেক ভালো 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 লোক আছে, ভালো মানুষ আছে। আমার স্টুডেন্টরা না থাকলে এটা অসম্ভব ছিল। ওরা অসম্ভব কেটেছে 3 দিন ধরে এই জলের মধ্যে, কারণ এই দাদারা ওদের কাছে একটা আলাদা জায়গা, আউট অফ লেভেল, ঈশ্বরের কাছাকাছি। তাদের হাতের কাছে পেয়ে সব ওরা বসে পড়েছে। ঠিক আছে, জয় পাশে বসে আছে, রিকো বসে আছে, এরা বসে আছে। এটা আমাদের কাছে যে কি ব্যাপার আমি বলে বোঝাতে পারবো না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো উগ্রর যারা মেন অ্যাক্টর ছিল তাদের সঙ্গে একটা ইন্টারভিউ হয়েছে। এখানে পুরোপুরি যারা আরও বাদবাকি ক্যারেক্টারগুলো প্লে করেছে তাদের প্রত্যেকের কাজ অসাধারণ হয়েছে। প্রত্যেকে নিজেদের জায়গায় সেরা সেরা কাজ করেছে। বেসিক্যালি আমার এইদিকে যে বসে আছে তার নাম হচ্ছে সুশান্ত, যে মূলত পিনাকি বলে যে ক্যারেক্টারটা সে প্লে করেছিল। অসম্ভব ভালো অভিনয়। এদিকে জিকোদাকে তো তোমরা দেখিয়েছো, তার ইন্টারভিউ আমি নিয়েছি। এখানে যে বসে রয়েছে তাকে আমরা বলে রাখি জুনিয়র এসআরকে, এবং স্যার আসল নাম হচ্ছে প্রীতম। তারও কাজ অসম্ভব ভালো হয়েছে। এদিকে অয়ন রয়েছে, অয়নকে আমরা প্রীতমের এর আগে অনেকগুলো প্রজেক্টে দেখেছি। সে যত দিন যাচ্ছে নিজের অভিনয় একটা উন্নতি করছে, আস্তে আস্তে ভালো লাগছে তাকেও। এবং ওইদিকে রয়েছে অভিজিৎদা। অভিজিৎদা অসম্ভব ভালো কাজ করেছে, প্রত্যেকটা সিনে তাকে আমার দুর্দান্ত লেগেছে। তো প্রত্যেককে নিয়ে কথা হবে। এখানে আমার মামা রয়েছে ইমন কল্যাণ নাথ, যে মূলত মিউজিক ডিরেক্টর, যার মিউজিকের কাজ অসম্ভব ভালো হয়েছে। তো প্রত্যেকে নিয়ে কথা হবে। আরেকজন মিউজিক ডিরেক্টর ছিল, সে আজকে এখানে উপস্থিত থাকতে পারেনি, তাকে নিয়ে আমরা পরে কথা অবশ্যই বলবো। তো আমি প্রথমে মূলত আমার মামার কাছেই যাচ্ছি। এখানে মিউজিকের একটা ইম্পর্টেন্স রয়েছে, আমরা দেখতে পেয়েছি পুরো সিনেমা জুড়েই। এবং প্রীতম যখন প্রথম যোগাযোগ করে, প্রথমে বলে রাখি মামার সঙ্গে আমি তুই করে কথা বলে অনেকে কনফিউজ হতে পারে, সেই জন্য। তো সেক্ষেত্রে প্ল্যানিংটা কীভাবে হলো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মিউজিকের ক্ষেত্রে যে নানা রকম প্রীতম বলেছে যে এটা এরকমভাবে করতে হবে, সেটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এটার জন্য প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে লকডাউন। এবং লকডাউনের সময় যেটা হয় সেটা অ্যাক্সেস গ্র্যান্টেড আর অ্যাক্সেস ডিনাইড। অ্যাক্সেস গ্র্যান্টেডে হঠাৎ করে একটা ফোন আসে প্রীতমের কাছ থেকে। ফোনটা এটাই আসে যে প্রিয়াঙ্কা, মানে প্রীতমের বোন, একটা গান লিখেছে, সেই গানটা সুর করতে হবে। তুই বলিস, পরিচয়টা দিস আমার, এবং গানটা আসে। অ্যাক্সেস গ্র্যান্টেড ওই গানটা অনেকের কাছেই যায় এবং বেশ ভালোও লাগে। তারপর দীর্ঘদিন লকডাউনের জন্য যোগাযোগ চলছিল, কিন্তু চুপচাপ ছিল ব্যাপারটা। হঠাৎ একদিন আচমকা ফোন প্রীতমের কাছ থেকে যে তোমাকে একটা সিনেমায় গান করতে হবে। তা আমি তার মাঝখানে এই লম্বা সময়টা ও কী করেছে আমি সত্যি জানতাম না। বলে ও যখন কথাটা বলেছে, কেন সম্পর্কটা এটা ওই ভাগনা মামার সম্পর্ক। তো আচ্ছা কী সিনেমা করতে হবে, কী বলছিস? বলে হ্যাঁ গো মামা, সিনেমা করছি, ক্লিপিংস দেখবে? কিছু ক্লিপিংস পাঠায় আমায়। আমি ক্লিপিংসগুলো দেখে তখনই জিকোকে চিনি, অরিজিৎকে চিনি, আমি জয়কে দেখি, এবং বেশ দেখি সিরিয়াস ব্যাপারটা। তা আমি কী গান করতে হবে? না তুমি দ্য ফেরোসিয়াস উগ্র, তখন নাম হয়নি, উগ্র ছিল নামটা, তুমি উগ্র নামের একটা টাইটেল ট্র্যাক বানাও। আমি গল্পটা বল। তা গল্পটা আমাকে বোঝালো। 10-15 মিনিট টাইম নিই, কারণ তখন সময় কম, সিনেমাটা অলরেডি তৈরি হয়ে গেছে তখন প্রায়। তো ফলে তখন হঠাৎ করে বলে যে গানটা তৈরি করতে হবে, তুমি শুরু করো, এই গল্প। তা আমি প্রথম 4 লাইন কি 5 লাইন মতো গানটা করে ওকে ফোন করি। ও বলে দারুণ হয়েছে, তুমি আরও করো। আমি সে কী কথা, আরও করো, টাইটেল ট্র্যাকটা ছোটো হয়। বলছে না না, আমার টাইটেল ট্র্যাকটা অন্য। এখানেই ব্যাপারটা হচ্ছে প্রীতমের ভাবনাটা আমার ভালো লাগে। কেন আমার মনে হয় না, আমি জানি না, জয় অনেক সিনিয়র, জয়ও বলতে পারে ব্যাপারটা, কোনো গান বোধহয় এরকম আজ পর্যন্ত হয়নি যেখানে গোটা স্টোরি টেলিং আছে। আমি দেখিনি, যেটা প্রীতম আমাকে হট করে দিয়ে দেয় যে গানটার মধ্যে গোটা স্টোরি টেলিং হবে। অদ্ভুত ব্যাপার। তা যাই হোক, গল্পটা সেইভাবে মানে লেখাটার মধ্যে চেষ্টা করেছি আনবার, লিরিক্সটা এনে শ্যুটটা করি, এবং তারপর ওকে পাঠাই, এবং পছন্দ হয়ে যায়। এবং তারপরেই মানুষের ভালোবাসা, এবং মনে হয় যে হ্যাঁ একটা যোগ্যতার ছোঁয়া হয়তো দিতে পেরেছি। এটুকুই বলতে পারি যে কাজটা আচমকা,
এবং তারপর যে ফলাফলটা ওই যে বুকে লেখা আছে চেষ্টা প্লাস তারপর দেওয়া আছে যে ইচ্ছা, এই দুটো ছিল, কিন্তু তার সঙ্গে যেটা দরকার লাগে সেটা হচ্ছে কানেকশানটা কিন্তু ওখান থেকেই আসে। তারপরেই আমরা সবাই মিলে এত ভালো টিমমেট পাই, আমি আরও করতে ইচ্ছে হয়, খুব প্রাউড ফিল হয় এদের সঙ্গে আমি কাজ করছি। এটাই বলতে পারি যে আমার গানের জগতের ব্যাপার এটাই বিষয়। এবার আমি তোমার কাছে আসছি। তোমার যে চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল এবং তোমাকে ফার্স্টে এরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, তো সেটার জন্য প্রিপারেশন কেমন ছিল এবং এই প্রজেক্টের সঙ্গে কীভাবে যুক্ত হলে সেটা নিয়ে একটু বলো। আমি মানে প্রীতমের সাথে আমার পরিচয়, ফার্স্ট অফ অল প্রীতম আমার কাছে লাইফে দুটো মানুষ, একটা সে আমার ভালো বন্ধু, আচ্ছা। তারপরে সে আমার ভালো পরিচয়। প্রথমে সে আমার ভালো বন্ধু, কারণ প্রীতমের সাথে আমার পরিচয়, আমি প্রীতম দা আর ওই প্রীতম আমরা একসাথে আমরা একটা প্রজেক্ট করতে গেছিলাম। তো সেখানে কিছু কারণবশত প্রজেক্ট আমাদের হয় না, মানে সেখানে সবাই চুপচাপ, প্রজেক্ট হলো না। তখন কাকিমা মানে প্রীতমের মা আমাকে একটা কথা বলেছিল যে সুশান, তো মানে আমি খুব মন খারাপ হয়ে আমি চুপচাপ বসে, আমরা কাউকে কিছু বলছিলাম না। তখন কাকিমা একটা কাঁধে হাত দিয়ে একটা কথাই বলেছিল যে সুশান, তোমার মন খারাপটা আমি বুঝতে পারছি, একদিন দেখবে বড় কিছু আনবে। তো আমি ওটা ভরসা নিয়ে রেখেছিলাম, হ্যাঁ আসবে, বড় কিছু আসবে হয়তো। তারপরে আমরা প্রীতমের সাথে প্রতিদিন কথা বলা ফোনে, ভাই চল তোর প্রজেক্ট করবো, ভাই তোর প্রজেক্ট করবো, তোর প্রজেক্ট, এই আনন্দটা নিয়ে থাকতাম। হঠাৎ করে তার মধ্যে আমার লাইফে অনেক কিছু হয়। তার মাঝখানে একদিন হঠাৎ করে আমার কাছে প্রীতমের ফোন এসে বলছে, ভাই একটা ক্যারেক্টার আছে, করবি? আমি বলছি কি ক্যারেক্টার? বলছি একটা পিনাকি ক্যারেক্টার আছে, গে ক্যারেক্টার, তুই ওখানে ভিলেন, তুই করবি? আমি এক কথাই বলে দিয়েছিলাম হ্যাঁ আমি করবো, কারণ আমার কাছে প্রজেক্টটা ইম্পর্টেন্ট, ওর সাথে কাজ করা ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম হ্যাঁ করবো। তখনও আমাকে বলেছিল ঠিক আছে তুই আমাকে ভয়েস পাঠা কয়েকটা, কারণ আমাকে তোমরা মুভিতে দেখেছো ভয়েস চেঞ্জ করতে হয়েছে আমাকে, তো আমাকে ভয়েসটা পাঠিয়েছিলাম ওকে। তো আমি ওই ভয়েস পাঠানোর পর ও আমাকে 2 বা 3টে ভয়েসের পর আমাকে বললো তুই কনফার্ম তুই এই কাজটা করছিস, তুই আমাকে একটা অডিশন ভিডিও পাঠাতো। দেন ওকে আমি অডিশন ভিডিও পাঠাই, তারপরে ও অডিশন দেখলো, কথা বললো, তারপরে 1-2 মাস এই নিয়ে চলছে। একদিন হঠাৎ করে আমার মনে আছে আমি তখন টলিগঞ্জে, আমি তখন টলিগঞ্জ থেকে ফিরছি মেট্রোতে, হঠাৎ করে প্রীতমের ফোন আসে আমার কাছে, ফোন করে বলছে যে তোর একটা লুক সেট হবে, তুই আয়। আমি বললাম কোথায়? বলে রানীগুটিতে আয়, লুক সেট হবে। তো সেখান থেকে কাজ করা, সেখান থেকে শুরু হলো কাজ। তারপরে তো সবার সাথে দেখা, যেমন জয়দা, জিকোদা, তাদের সাথে দেখা, তারা আমার যথেষ্ট অনেক বড় সিনিয়র, বয়সও সিনিয়র, কাজের ক্ষেত্রেও সিনিয়র। কিন্তু আমাকে না কোনো সময় মানে শুটিং ফ্লোরে মানে তারা বুঝতে দেয়নি যে তারা সিনিয়র। মানে বিশেষ করে জয়দার সাথে আমার অনেক সিন আছে, মানে সবাই ছিল, বিশেষ করে জয়দার সাথে অনেক সিন আছে। হ্যাঁ, জয়দা আমাকে খুব সাপোর্ট করেছে, মানে আমি মনে করি। এবার আমি আরেকটা কথা বলছি, ভালো ডিরেক্টর, কারণ প্রীতম সবার আগে না ভালো ডিরেক্টর, কারণ প্রীতম আমাকে যেইভাবে গল্পটা বুঝিয়েছে, যেইভাবে ক্যারেক্টারটা বুঝিয়েছে, হয়তো ও যদি আমার উপরে রাগাটাগি করতো আমি হয়তো ঘাবড়ে যেতাম যে আমি তো নতুন, কি বুঝতে পারতাম। কিন্তু প্রীতম একবারও বলেনি, ও আমাকে বলেছে তোর দ্বারাই হবে, তুই কর, তুই এইভাবে কর, দেখবি এইভাবে হবে। তো প্রীতম মানে পুরোটাই, জয়দা, প্রীতম দা, জিকোদা, এরা প্রচণ্ড আমাকে সাপোর্ট দিয়েছে, তার জন্য হয়তো আজকে এই আউটপুটটা আমি বের করতে পেরেছি। তো এটাই পিনাকির জন্য মানে তাদের সাপোর্ট খুব আমার কাছে। ভাই তুই ভালো অভিনেতা বলে এত ফুটিয়ে তুলেছিস, আমাদের সাপোর্টের কিছু নেই। তুই অনেক ভালো অভিনেতা, তুই অনেক ভালো কাজ করেছিস। পিনাকিকে মানুষ মনে রাখবে ভাই, এটা সবার ছবি। ভালোকে ভালো বলতে হয়, খারাপকে খারাপ বলতে হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা না বলার নেই, মাঝখানে এই আমার আরেকজন আছে গুরু, এই প্রীতম দাস, এর সাথে আমার পরিচয় হয়। মানে আমি যখন প্রথম আমি কলকাতা ছেলে না, আমি নর্থ বেঙ্গলের ছেলে। আমি যখন ফার্স্ট আসি অভিনয় করতে এখানে, তো তখন আমাদের শোভাবাজারে একটি মুভি চলছিল বোমকেশ হত্যা, আবিরদার মুভি ছিল। তখন আমি প্রীতম দাকে ওখানে দেখি আমি দাদা কাজ করছে, আমি দাঁড়িয়ে দেখছি। আমি দাদাকে বলছি দাদা আমি এরকম কাজ করবো, তোমার নাম্বার দেবে? তো দেন দাদার সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো দেন এই দাদাই আমাকে প্রীতম দত্তের সাথে পরিচয় করে, আমাদের ডিরেক্টরের সাথে। সেখান থেকে আমার কাজ করা শুরু হলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এবার আমি অভিজিৎদার কাছে যাচ্ছি। তোমার ইন্ডাস্ট্রিতে আসা এবং এই প্রজেক্টের অংশ কিভাবে হওয়া সেটা নিয়ে, এবং কাজ করার এক্সপিরিয়েন্স প্রীতমের সঙ্গে, সেটা নিয়ে যদি একটু বল। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই এন্টারটেইনিং প্রিন্সকে, ভালো নাম শিল্পেন্দু। আচ্ছা, আমার এই ইন্ডাস্ট্রিতে আসার বা এই কাজ করার আগের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে এটাই। আমি থিয়েটার করতাম বরাবরই, অনেক ছোটোবেলা থেকে। তো সেখান থেকে আমার ইচ্ছা ছিল, আমি অনেক কিছু হতে চাইতাম, বিভিন্ন রকম, মানে প্লেয়ার, বিজ্ঞানী বা আরও অনেক রকম কিছু হতে চাইতাম। তো আমি ঠিক করলাম যে আমার এমন কোনো একটা প্রফেশন চুজ করতে হবে যেখান থেকে আমি সব ধরনের চরিত্র
তার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারবো। তো আমার মনে হলো যে এই অভিনয় পেশাটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে। তো আমি নেমে পড়লাম আর কি। তো সেখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে অভিষেক চৌধুরীর টিকিল্যান্ড বলে একটি ওয়েব ফিল্ম এসেছিল। যেটাতে দেবতনু মনে হয় কাজ করেছিল। হ্যাঁ, সেখানে আমি অ্যাজ এ মেন লিড ভিলেন ছিলাম, সেটা জানে অনেকে। তো তারপর সেখান থেকে আমি কাজ পাই রোহন সেনের পাকদণ্ডী বলে একটি ছবি এসেছিল, বাংলা ছবি। সেখানে আমি চন্দনদার সাথে কাজ করি, চন্দন সেনের সাথে। দেন এবার আমার কাছে একটি কল আসে, ধন্যবাদ হিল্লোল আচার্যকে। হিল্লোলই আমার পরিচয় করিয়ে দেয় প্রীতম দত্তের সাথে। তো সেখানে প্রীতমকে বলে যে প্রীতম একটা চরিত্র খুঁজছিল আলফাজ বলে। তো সেখানে হয়তো অনেকগুলো ছেলেদেরকে সে হয়তো দেখেছে, দেখার পর জানি না তার পছন্দ হয়েছে কি হয়নি। দেন ও আমার ছবিটা বোধহয় দেখায়, হিল্লোল দেখায়। দেন প্রীতমেরও পছন্দ হয়, দেন বলে যে ফোন করো। তো যে সময় আমার কাছে ফোন আসে সেই সময় আমার সাথে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের একটা মিটিং চলছিল। তো আমার কাছে ফোন আসার পর আমি ফোন কেটে দিই প্রথমে, কারণ সচরাচর যখন আমি স্ক্রিপ্ট করি বা কিছু করি আমি ফোন খুব একটা তুলি না। তো আমি দেখলাম 2-3 বার ফোন করছে হিল্লোল, মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোলার পর বলল যে দাদা খুব যদি তুমি ব্যস্ত না হও তাহলে 1 মিনিট কি কথা বলা যাবে? আমি বললাম যে ঠিক আছে বলি। দেন বললো যে তুমি আমার সাথে কত তাড়াতাড়ি মিট করতে পারবে? আমি বললাম যে দেখো আমি তো এখন একটা মিটিং এসেছি, তো এটা শেষ করার পর আমি করতে পারবো। তো যাই হোক, সেখান থেকে প্রীতমের সাথে দেখা হয়। প্রীতম তো প্রথমে দেখেই আর কি বলে দেয় যে হ্যাঁ আমি যাকে খুঁজছিলাম এই সে। তো তারপরে শুরু হলো। তো এটা একটা বেশ লং একটা প্রসেস ছিল, কারণ ও আমাকে বুঝিয়েছিল যে এটা যে গল্পটার উপরে মানে আধার করে তৈরি, সেটা অবশ্যই আমাদের রামায়ণ মহাভারত আর বিভিন্ন রকম আর কি তার মধ্যে মানে মেসেজ রয়েছে, সেটার উপরেই তৈরি করেছে। তা আমার প্রচণ্ডই মানে ইন্টারেস্ট পেলাম আর কি এই কথাগুলো শুনে। আমি বললাম ঠিক আছে চলো। দেন আর কি শুরু হলো এই জার্নিটা প্রীতমের সাথে। তো এখানে কাজ করার মধ্যে দিয়ে আমি রজতাবদা দত্তর সাথে প্রথম কাজ করি, কিন্তু হ্যাঁ তার সাথে হয়তো সরাসরি আমার অভিনয় হয়নি, কিন্তু তার সান্নিধ্য আমি পেয়ে খুশি হয়েছি। তারপরে জয়দার সাথে আমি কাজ করে খুব খুশি হই, কারণ জয়দাকে আমি যখন দেখি টিভিতে তো মানে দেখি আর কি বেশ ভালো লাগে যে জয়দার সাথে কাজ করছি। তারপরে জিকোকে দেখেছি আমি গোলন্দাজে, তো দেখলাম যে দেবদার সাথে কাজ করেছে, তো বেশ ভালোই অনেক কিছু অভিজ্ঞতা একটু কিছু আমার সাথেও শেয়ার করেছে। তারপরে অরিজিতের সাথে তো অনেক কিছুই আমাদের শেয়ার হয়েছে মানে শ্যুট চলাকালীন, কারণ আমরা সেই যে রুমটায় ছিলাম সেটার একটা গল্প আছে, সেটা এখানে আমি একদমই বলবো না। আমি বরাবরই মানে এইগুলো সিক্রেট লুকিয়ে যাই, সেগুলো পরে রিভিল করি। তো তারপরে তো সুশান রয়েছে, প্রীতম রয়েছে, আর অয়ন রয়েছে, আরও 3 জন অভিনেত্রী রয়েছে, নয়নিকা, জিনা আর অরুণিমা বলে। তো এদের সাথে কাজ করে আমার বেশ ভালো লেগেছে, কারণ প্রত্যেকেই কোঅপারেটিভ। তো সবথেকে যেটা ভালো লেগেছে যে এই কাজটা মানে এতটা লং প্রসেসে মানে চলার পরেও বোর ফিল করিনি, কারণ এখানে প্রচণ্ড মজার বিষয় হয়েছে আমাদের সাথে, আমরা সবাই জানি যারা এখানে যুক্ত। তো যাই হোক, আমি দর্শকদেরকে এটাই অনুরোধ করব, আমাদের তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগের থেকে আস্তে আস্তে ছোট হতে থাকছে। তো আমি চাই সবাই বাংলা সিনেমা দেখুক, তার পাশাপাশি অন্যান্য সিনেমাও দেখুক, কিন্তু বাংলার প্রতি যেন একটা মানে সেই ভেদভাবটা না থাকে। তো আমি এটাই চাইবো, কারণ এখানে অনেক নতুন পরিচালক আসছে বা নতুন অভিনেতারা আসছে, নতুন মিউজিক ডিরেক্টররা আসছে, গায়করা আসছে। তো এনাদেরকে যদি না সুযোগ দেওয়া হয় তাহলে তো মানে পরবর্তী ভবিষ্যৎ তো সেইভাবে তৈরি হবে না, কারণ যারা আজকে বিখ্যাত তারাও আগে নতুন ছিল। তো তারাও যেমন সুযোগ পেয়ে তাদের নাম আর তাদের কাজ ছড়িয়ে দিয়েছে পৃথিবীর চারিদিকে,
তো আমিও চাই যে আমাদের সাথে যারা যুক্ত বা যারা কাজ করতে চাইছে বা করবে তারাও যেন এইভাবেই আরও এগিয়ে যায়। তো বাংলা সিনেমা দেখুন, আর সব সিনেমাই দেখুন, আর প্রত্যেক অভিনেতাকে সম্মান করুন। কারণ আমরা যারা যারা কাজ করি, অভিনেতা ছাড়া বলছি, যারা যারা কাজ করি তারা আমরা সবাই জানি যে কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেকেই। তো অভিনয়টাও সেই রকম কোনো মানে স্বর্গের কোনো ফল নয়, এটাতেও সেই মানে মেহনত রয়েছে আমরা যারা কাজ করি। কারণ অভিনেতারা মানেই স্টার বা অভিনেতা মানেই অনেকে মনে করে ওহ দারুণ, তো তাদের জীবন তো দারুণ, কিন্তু সেটা সেটা একটা প্রসেসের পর সেই জায়গায় যায়। কিন্তু তার মধ্যে যে কি মানে সে ফেস করে সেগুলো হয়তো অনেকেই জানি না। কারণ গ্ল্যামার জগৎটাই এরকম যে আগেই চকচকে জিনিসটা যায়, কিন্তু তার পিছনে কি আছে আমরা অনেকেই জানি না। তো থ্যাংক ইউ আমার পরিচালক প্রীতম দত্তকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ হিল্লোল আচার্যকে, আর আমার প্রত্যেক অভিনেতা যারা আমার কালিগ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এন্টারটেইনিং প্রিন্সে। আচ্ছা, এবার আমি যে কথার কাছে আসছি, গোলন্দাজের টাইমে তোমার আমার ইন্টারভিউ করার যে প্ল্যান ছিল নানাভাবে হয়ে ওঠেনি। সেই সময় দাঁড়িয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিভিন্ন মারফত, হয়ে ওঠেনি। তো তখনই একটা প্রশ্ন মাথায় ব্যথা ছিল, দেবদার সঙ্গে কাজ করেছিলে, তো সেইভাবে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন দেবদার সাথে, এবং কতটা সাপোর্ট পেয়েছিলে দেবদার তরফ থেকে? দেবদাকে তো দূর থেকেই মনে হয় স্টার, কিন্তু সামনে থেকে কাছে এলে মনে হয় যে একটা বন্ধু, একটা দাদা। মানে একটা কথা আছে জানো তো, ভালো মানুষ হতে হয় আগে। তো দেবদার মধ্যে দেবদা হচ্ছে একটা ভালো মানুষ। মানে দেবদাকে নিয়ে আমি মানে বেশি কিছু বলতে চাই না। মানে দেবদা আমার এখানে আছে, আমার কেন অনেক অনেক ফ্যানেদের আছে। ছোটোবেলা থেকে তো দেবদার ছবি আমিও দেখেছি। আমিও পাগলুর সময় সেই মাথায় রুমাল বেঁধে সিনেমা হলে গিয়ে নাচানাচি করেছি। তখন আমার তো এই জগতে, সিনেমা জগতে আসা হয়নি। তো এটাই দেবদা আজকে যে জায়গাটা পেয়েছে, শুধুমাত্র উনি ভালো মানুষ এবং মানুষের ভালোবাসাটা এই করেই অর্জন করেছেন। অ্যাজ এ ভালো মানুষ হিসেবে উনি তো সব দিকেই ভালো। তুমি খারাপ দিকে কোনটা বল? সবই। এখন উনি যে দেবদা যে রিস্কটা নিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, যে ছবিগুলো করছে, তুমি দেখো নতুনদের সুযোগ দিচ্ছে। হ্যাঁ, তাই তো। ডিরেক্টর নতুন নিচ্ছেন, অভিনেতাদের নতুন নিচ্ছে, তো সুযোগটা দিচ্ছে। এই জন্যই তো মানুষটা পুরো বাংলাতে ঘিরে সবার মনের মধ্যে বসে আছে। তো দেবদাকে নিয়ে বেশি কিছু বলার নেই, উনি তো সবার দেবদা। এবার আমি অয়নের কাছে যাচ্ছি। তুমি এর আগে তো প্রীতমের সঙ্গে অনেকগুলো প্রজেক্টেই কাজ করেছো, এটাতেও কাজ করেছো। তো প্রীতমের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা নিয়ে যদি বলো, এবং এখানে নিজের চরিত্রটা সম্বন্ধেও একটু। চরিত্র বলতে প্রথমত আমি প্রীতম দত্তকে আমি ধন্যবাদ জানাই, কারণ এত বড় একটা সুযোগ করে দিয়েছে আমাকে, যেটা হয়তো জীবনে কখনো আসতোই না। আজকে আমি এখানে বসে আছি শুধুমাত্র আমার ডিরেক্টর প্রীতম দত্তর জন্য, কারণ এত বড় পর্দায় আমি কখনো আজ পর্যন্ত দেখিনি নিজেকে। তো এর জন্য প্রীতম দত্ত অনেক অনেক ধন্যবাদ। আর ওর সাথে আমি অনেক আগেও কাজ করেছি, ছোটো ছোটো শর্ট ফিল্মে করেছি, অনেক কিছু শিখেছি। আর ওর অনেক সব কথা আমি মেনেও চলি, কারণ বন্ধুর থেকেও অনেক বেশিও আমার কাছে। কারণ মানে বন্ধুরা কী করে, অনেক বন্ধু এরকম আছে ও হবে না কিছু না, কিন্তু ও একমাত্র বন্ধু যে বলে যেটা হবেই। তো আমি ওর কথা এর জন্যই মানি, ও সেগুলো করেও দেখায়। মানে আছে না কথা আছে ইম্পসিবল, না প্রীতম দত্ত হচ্ছে আই এম পসিবল, এইটা হচ্ছে প্রীতম দত্ত। তো আমি এইটাই বলবো, আমাকে এত বড় সুযোগ করার জন্য ধন্যবাদ। আর এখানে ক্যারেক্টারটা হচ্ছে আমার রনি অগ্নি, যে হিরো, তার ভালো বন্ধু। এবার তার যেরকম ক্লাসরুমে হয় যেরকম মারপিট, মেয়ে দেখা, মেয়েদের বন্ধুত্ব, তো এইটাই আমার পুরোটা চরিত্র। যে ফুটবল খেলা, যা যা ক্লাসরুম কলেজে হয়, তো সেম এইটাই। এই ছবিতে নায়িকা নেই, তোর নায়িকা আছে বল? হ্যাঁ, এটা আছে, সেটা প্রীতম দত্ত করে দিয়েছে। একটা নায়িকা পেয়েছে, এরপরের ছবিতে প্রীতম দাসের নায়িকা দিত তো আছেই স্টার। এই প্রসঙ্গে আমি প্রীতমের কাছেই যাচ্ছি এবার। প্রীতমকে যেটা আমার প্রশ্ন, প্রীতমের সঙ্গে আমার আলাপটা অনেক দিনই, বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তায় আলোচনা হয়, ইন্ডাস্ট্রির অনেক কিছু নিয়ে আলোচনা আমাদের হয়েছে। প্রথমত তোমার চরিত্রটা নিয়ে তো কথা হবেই, প্লাস তোমার কাছে আমি জানতে চাইবো, ধরো এই সিনেমাতে 3টে আমরা হিরো দেখতে পাচ্ছি, তাদেরকে আনা হয়েছে। প্রীতম একটা বড় চেষ্টা করেছে, মানে পরিচালক প্রীতমের কথা বলছি, চ্যালেঞ্জ। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি যে নতুন যারা হিরো রয়েছে, দেবজিৎ তো একটা নতুন ছিল, অনেকটা সাপোর্ট পেয়েছিল, বড় বড় পরিচালকরা তাই নিয়ে ভেবেছিল। এখন ইন্ডাস্ট্রির অবস্থা তুমি কিরম দেখছো, আর তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি কিছু বলো। ইন্ডাস্ট্রির মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যদি অবস্থা বলো, বাংলা ছবি খুব ভীষণভাবেই ডাউন হয়েছে। বিকজ সাউথের ছবি এতটা কালারফুল, এতটা স্টোরি খুব
মানে বেটার স্টোরি, তো সেই হিসাবে আমাদের বাংলা ছবি আরও বেটার কিছু করতে হবে। আর বিশেষ করে আমি কমার্শিয়াল ছবির খুব বড় ভক্ত, আমরা সবাই কমার্শিয়াল মুভি দেখে আমরা বড় হয়েছি, ঠিক আছে। এবার কমার্শিয়ালের সাথে সাথে আর্ট ছবিও প্রয়োজন, কারণ শুধু এই বাংলায় কমার্শিয়াল দর্শক যে ভর্তি, তার সাথে সাথে আর্ট ঘরানার দর্শকও ভর্তি, এবং ইন্ডিপেন্ডেন্ট কাজ দেখার দর্শক এখন আরও রীতিমতো বেড়েছে। এখন যারা ইউটিউবে শর্ট ফিল্ম বানায় তাদেরকে আমি সবার আগে সাপোর্ট করি। আমি মানে এটা করা উচিত, কারণ বিকজ আমাদের প্রীতম দত্ত ও শর্ট ফিল্ম থেকেই উঠে এসছে, ঠিক আছে। ও ফিচার ফিল্ম করেছে ঠিকই, কিন্তু তার হার্ডেলস, তার স্ট্রাগল শর্ট ফিল্মে কিরকম গেছে তার ইন্টারভিউ নিয়েছে যখন তার বুঝতে পেরেছে। শর্ট ফিল্মটা এসেছিল প্রথমে ডিরেক্ট করে অ্যাক্সেস গ্র্যান্টেড, পুরো অন্যরকম একটা টপিক। এখন অবধি শর্ট ফিল্ম দেখি হয়নি, কিন্তু এখন শর্ট ফিল্মের দর্শক একটা আলাদা হয়েছে, কমার্শিয়াল দর্শক একটা আলাদা, আর্ট ঘরানার দর্শক আলাদা, তিন ধরনের দর্শক রয়েছে। মেগা সিরিয়াল যারা দেখে সেখানকার দর্শক আবার আলাদা। সব কিছুকে এক করলে কোনো দিন সেটা হবে না। তো এবার যে যেরকম মানে ভিজুয়ালি দেখতে পছন্দ করে, সেই যার যেটা টেস্ট বলতে পারো। আমি যেমন কমার্শিয়াল ছবি দেখি, এবং কমার্শিয়াল ছবির থেকে আমি আর্ট ছবিও দেখতে পছন্দ করি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্রীতম দত্তকে আমি ধন্যবাদ জানাবো, কারণ ছোটোবেলা থেকে যে স্বপ্নটা ছিল না, আমি অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম ওয়েব সিরিজে ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করেছি মানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে সেই হিসাবে। তো ইচ্ছা তো থাকে যে সবার মানে 70mm স্ক্রিনে নিজেকে দেখার, সকলেরই এখানে ইচ্ছা থাকে। তো ছোট থেকে ইচ্ছা ছিল। তো হঠাৎ একদিন আমি ডিএলএক্স স্টোরকে তোমরা হয়তো সবাই চেনো, অলোকেশদার একটা ছবি বেরিয়েছিল, নাম কি বলা যাবে, হ্যাঁ, বিজয়া দশমী। তো ওটার তখন পোস্ট প্রোডাকশন চলছিল। অলোকেশদার সাথে আমার একবার গড়িয়ায় দেখা হয়েছিল। তো আমি দাদাকে দেখে আমি চিনতে পেরেছি, বিকজ আমি রিভিউটা খুব দেখি, তোমাদের সকলের খুব ভালো রিভিউ করো তোমরা। তো তখন অলোকেশদাকে দেখে চিনতে পেরেছি, বললাম দাদা তোমার আমি রিভিউ দেখি তো ভীষণ ভালো লাগে। তো তখন দাদা বললো যে আমার একটা সিনেমা আসছে, প্লিজ ভাই প্রিমিয়ারে আসিস, একটু প্রমোশন করে দিস। তো আমি বললাম ঠিক আছে, প্রমোশন করে দেবো দাদা, তুমি তো রিভিউ করো, তোমার যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট বা বাংলা ছবি করবে কোনো ডিরেক্টরের সাথে যদি তোমার জানাশোনা থাকে, একটু কাইন্ডলি জানাবে, আমি অভিনয়টা করতে চাই, সেই ইউটিউব প্ল্যাটফর্মে হোক বড় পর্দায় হোক। তো বললো আমাকে ফাইনালি আমি তোমাকে জানাবো প্রীতম। তো এবার তখন যে প্রীতমের সাথে যে অলোকেশদা তার আগের থেকে পরিচয়, ঠিক আছে। এবার অলোকেশদাকে আমি বলেছিলাম যদি কিছু হয় আমাকে জানিও। এবার তখন প্রীতমেরও তখন একটা ছবি চলছে, মানে প্রথম যে ছবিটা চলছে যেটা ফেয়ার প্লে নাম, সেখানে কিছু দাপুটে একটার দরকার ছিল। তো তখন প্রীতমও হয়তো অলোকেশদাকে বলেছিল, এটা অলোকেশদা আমাকে বলেছে যে প্রীতমের একটার দরকার। তো আমাকে হঠাৎ একদিন অলোকেশদা SMS করে বলছে একটা কাজ আছে, তখন এটার নাম উগ্র ছিল না, ফেরোসিয়াস উগ্র ছিল না, ওটা ছিল ফেয়ার প্লে, তার জন্য ওর স্ট্রাগল চলছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তখন আমাকে অলোকেশদা বললো তুই যোগাযোগ কর, আমাকে নাম্বার দিল, ওর নাম্বার দিল। এবার আমি যোগাযোগ করলাম প্রীতমের সাথে যে আমি কাজ করতে চাই। তো প্রীতম আমাকে তখন বললো যে এই ক্যারেক্টার আছে, ওর লেখা অনুযায়ী স্ক্রিন প্লে বা চিত্রনাট্য অনুযায়ী, লেখনী অনুযায়ী যে ক্যারেক্টারটা আছে এটা আমাকে করতে, যদি করিস তো ভালো হয়। তো আমি বললাম আমি করতে চাই, আমি আরও বেটার কাজ করতে চাই। তো প্রীতম আমাকে বললো ঠিক আছে, একদিন চলে যায় আমার বাড়িতে, স্ক্রিপ্ট নিয়ে বা কিছু নিয়ে আলোচনা হবে। এছাড়া আর ভালো কোনো অ্যাক্টর যদি থাকে তখন আমি সুশানকে ফোন করি যে একটা কাজ আছে, করতে পারবি? এটা একটা প্রীতম দত্ত বলে একজন পরিচালক আছে, তার প্রথম বাংলা ছবি হবে, তো তুই কি করবি? তো ও তখন খুবই ইন্টারেস্টেড হলো। তো তারপরে আমি প্রীতমের সাথে আলাপ করালাম যে তখন তারপরেই আস্তে আস্তে আমাদের আলোচনা, আমাদের মানে ডেভেলপমেন্ট, মানে স্টোরি নিয়ে ডেভেলপমেন্ট, আমার কতটুকু রোল থাকবে, ওর কতটুকু কী কাজ করবে, সেটা নিয়ে সমস্ত ব্যক্তিগতভাবে আলোচনা বা সুস্থ আলোচনা হলো বলতে পারো, এটাই। আচ্ছা, এবার আমি মামার কাছে যাচ্ছি। আমাদের সাথে কাজ করবে ভালো লাগে না, সবার সাথে সবার সাথে কাজ করে ভালো লেগেছে, সবার সাথে কাজ করে ভালো লেগেছে। আমি এর আগেও ইন্টারভিউতে বলেছিলাম যে প্রত্যেকে এখানে আমাকে অভিনয়টা শিখিয়েছে, ঠিক আছে। জিকোদা বলো, অরিজিৎ দা বলো, না, টাকা বেশি দেয়নি, না, সবাই এখানে শিখেছে, সবাই ট্যালেন্টেড। তো এদের থেকে সকলের কাছ থেকে আমি শিখেছি এবং আগামী দিনেও শিখে যাব, কাজ করলে এদের থেকেই শিখবো, একদম সত্যি কথা। আর ও যেহেতু প্রশ্নটা করলো সেই হিসাবে বললাম যে প্রীতমের কাছ থেকে স্টার্টিংটা কীভাবে হয়েছে, তো সেই হিসাবে তো সকলের কাছ থেকে শিখেছি এবং আরও ভালোভাবে শিখতে চাই। আচ্ছা, এবার মামার কাছে যাচ্ছি। একটা টাইম ছিল যখন ওয়েলিংটনে আমি আর তুই প্রচুর পরিমাণে সিনেমা দেখতে যেতাম, প্রত্যেকদিন দুপুরবেলা আমাদের যাওয়া আসা ছিল। তো আজকে সেই ওয়েলিংটনে নিজের সিনেমা রিলিজ করেছে, সেখানে আজকে এরকম স্টার কাস্ট আসছে, মানুষজন রীতিমতো সেলিব্রেট করছে, তো সেটা ফিলিংসটা কেমন, সেটা নিয়ে যদি বলি।
ফিলিংস যেটা ফার্স্ট এসেছিল যখন আমি দেখেছিলাম যে এরকম জিকো জয় এদের যখন সব দেখলাম, দেখে ভাবলাম যে তাহলে প্রীতম একটা কোথায় গিয়ে আমায় ফেললো। তা সেইটা একটা খুব বড় বিষয়। এবং সত্যি কথা বলছি, যখন প্রিমিয়ারটা চলছিল, প্রিমিয়ারে চলার সময় যখন আমার গানটায় নাচ হচ্ছিল সবাই মিলে, আমার চোখে জলই এসে গেছিলো। কেন, এটা আমার কাছে একটা মফস্বলের থেকে এখান থেকে অনেক কিছু বাধা আছে, সেইখান থেকে দাঁড়িয়ে যে এই জায়গাটায় যেতে পারবো সেটা আমাকে প্রীতম দিয়েছে। প্রীতম দত্ত না থাকলে আমি এই জায়গাটা পেতাম না, এটা তো মানে মানতেই হবে। এবং ও যখন আমাকে একটা কথা বললো যে ওয়েলিংটনের সিনেমাটা আনছি, বুকটা অনেকটা চওড়া হয়ে গেছিল। মানে মিথ্যে আবেগকে চেপে রেখে লাভ নেই, কারণ আমার বাড়ির সামনে পোস্টার পড়েছে, চারিদিকে হেটার্স আছে, তারাই আমায় তুলেছে। তারা মোটামুটি আমার সঙ্গে এখন আর কথা বলে না, ইদানিং অ্যাভয়েড করে। তা আমি খুব খুশি হই, কারণ হেটার্স না থাকলে জীবন যায় না। এবং যখন ওই দেখি ওই স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, ওই জায়গায় যখন উগ্র দ্য ফেরোসিয়াস উগ্র পোস্টারটা লেখা থাকে, কিরম যেন হারিয়ে যায়। আজও হারিয়ে গেছিলাম যখন এরকম স্বনামধন্য অ্যাক্টররা আমার সঙ্গে ওইখানে ছিল। আমার মনে হচ্ছিলো যে চাঁদের হাটের মাঝে কোথাও একটা আমি বসে আছি। এবং সত্যি অন্যরকম আজকের যে দিনটা, মানে আজকে যে দিনটা আমরা এসেছি, একটা অন্যরকম জায়গা, এবং সেটা আমি ভুলবো না। এবং তুই যেটা বললি যে একসাথে বহু সিনেমা দেখেছি আমরা, একসাথে আমরা আমাদের সিনেমাটাও দেখলাম, সেটা সবচেয়ে বড় পাওনা। এবং এই স্মৃতিটা থেকে যাবে। আমি জীবনে যতই কাজ করি যাই করি না কেন, আজকে প্রীতম একটা কথা বলছিল যে তুমি তো এরপরে এসবিএফে চলে যাবে। তাই বললাম, শোন, আমার এসবিএফ দরকার নেই, সে হলো, কিন্তু ভৈরব প্রোডাকশন যে আমাকে খুঁজে বের করেছে আন্দুল থেকে, গ্রামগঞ্জের এলাকা থেকে, সেখান থেকে দাঁড়িয়ে যা আমি পেয়েছি সেটা সাংঘাতিক ব্যাপার। আর একটা কথা আমি বলে দিচ্ছি বিষয়টা, আমি যেদিন প্রিমিয়ারের আগে মানে 4 তারিখের আগে আমাদের একটা একসাথে সাংবাদিক বৈঠক হয়েছিল, তাতে জিকো এসছিল, জয় এসছিল, অরিজিৎ এসছিল, আমাদের প্রীতম ছিল, অভিজিৎ ছিল। আমি ভয়ে ভয়ে গেছিলাম, হিল্লোল এসছিল, ভয়ে ভয়ে গেছিলাম, কেন আমি এরম তো যাইনি। তা কি ড্রেস কোড হবে, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার থাকে তো। তা গিয়ে বসে আছি, বুঝলি, প্রথমে আসছেন মানে সুদর্শন, জয় আসছি, এবার ঢুকছে, ঠিক আছে, এবারে তার সঙ্গে সব লোকজন ঢুকছে, আর আমি কি বলবো কি করব। জয় নিজেই গিয়ে সে আমাকে হাতটা ধরে বললো, কিরম আছো। এই যে আপন করে নেয়া, জিকোকে আমার কখনো লাগেনি জিকো গোলন্দাজের দেবের পাশের লোক, লেগেছে আমার নিজের লোক। এদের সঙ্গে ফোনে আমি কথা বলি, অরিজিৎ যখন তখন বিরক্ত করি, আজ এতবার ফোন করি যে অরিজিৎ বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে, অভিজিৎ, এরা সবাই, সুশান্ত ফোন করছে। এই ফোন কলগুলো যখন ছাত্রদের সামনে আসে না, সিনা চওড়া হয়ে যায়, তখন মনে হয় যে সামনে যে কাজ আছে আরও দেখিয়ে দেবো। বলে এরা আছে বলেই আমি আছি, এবং অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, আরও মানুষকে নাচাতে চাই, এবং নিজে দাঁড়িয়ে কাঁদতে চাই। যেটা তুমি এখানে তোমাদের এখানে যেটা শুরু করেছো তোমার স্টুডেন্টদের নিয়ে, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে বা যেভাবে উগ্রকে ওরা প্রচার করছে, তুমি অনেক বড় জায়গায় যাবে। আমি অসংখ্য ধন্যবাদ। এবং তোমার স্টুডেন্টগুলো খুব ভালো, তোমার স্টুডেন্ট এবং আমাদের দিদি, তোমার ওয়াইফ, সবাই খুব ভালো। আজকে চিকেন স্টু খাইয়েছে, দারুণ। এবং এটাও সত্যি কথা, যখন কথাটা উঠলো আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে আজকেই অল প্রিপারেশন আন্দোলনে যাবতীয় যেটুকু আমরা করতে পেরেছি সামান্য, এতে আমার স্টুডেন্টরা না থাকলে এটা অসম্ভব ছিল। ওরা অসম্ভব কেটেছে 3 দিন ধরে এই জলের মধ্যে, কারণ এই দাদারা ওদের কাছে একটা আলাদা জায়গা, আউট অফ লেভেল, ঈশ্বরের কাছাকাছি, তাদের হাতের কাছে পেয়ে সব ওরা বসে পড়েছে, ঠিক আছে। জয় পাশে বসে আছে, জিকো বসে আছে, এরা বসে আছে, এটা আমাদের কাছে যে কি ব্যাপার আমি বলে বোঝাতে পারবো। সবচেয়ে বড় কথা, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এমন দর্শকই আমরা চাই, এটাই চাই। এবং আজকে সিলভার স্ক্রিনে যে চিৎকার চেঁচামেচিটা হয়েছে, এটা কখনো মাল্টিপ্লেক্সে পাওয়া যাবেই না। মানে আজকে এত আনন্দ হয়েছে আমাদের যে মনে হচ্ছে ঘরোয়া আড্ডায় আমরা আছি, ঘরোয়াভাবে সিনেমা দেখছি। অবশ্যই। তা এইটাই সবচেয়ে বড় পাওনা। জানো তো, আমরা যখন ছবি করি না, যখন পর্দায় ওটা দেখানো হয় বা বড় স্ক্রিনে, তখন না মানে কে কি করছে সেটা দেখার দরকার নেই, ছবিটা দেখছে, উপভোগ করছে, সবাই মজা করছে। এখন কিন্তু সিটি মারতে দেখা যায় না, সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সেও দেখা যায় না। তো আমাদের ছবিটা আজকে যখন বসে দেখলাম সবাই সিটি মারছে, আরে তাদের ফিল হচ্ছে ছবিটা, তারা বুঝতে পারছে ছবিটা কি, ওই জন্যই হচ্ছে। আমরা তো তাদেরকে শিখিয়ে দিইনি,
বা ইমনদার স্টুডেন্ট বলে তো না, তারা প্রথম থেকেই তারা প্রিমিয়ারে গেছিল, তারা তো ওখানে গিয়েও এক কাণ্ড, ওই নাচি আমিও নেচেছি ইমনদার গান, আমি নেচেছি, প্রীতম সবাই নেচেছি আমরা, ভালো লেগেছে, গানটা ভালো হয়েছে। তো এই যে সাপোর্টটা পেয়েছি আমরা শুধু এখান থেকে নয়, এখানে তো আছেই, অনেক জায়গায়, কলকাতার বাইরে অনেক জায়গায়, মেদিনীপুর, পান্ডুয়া, তারপর তোমার যেখানে যেখানে আমাদের সিনেমাগুলো চলছে, মানে সব জায়গা থেকে ভালোবাসাটা পাচ্ছি। যেখানে আমাদের 2, 3, 4 দর্শক হতো সিঙ্গেল স্ক্রিনে, সেখানে এখন 30 জন 40 জন, এটাই আমাদের কাছে অনেক। এর থেকে বেশি পাওনা করা যাবে না, বেশি জীবনে আশা রাখা ভালো না। যেটা পাচ্ছি এটাতেই আমরা সন্তুষ্ট, কারণ আজকে কোথা থেকে কোথায় এসছে, 2 জন থেকে 4 জন থেকে আজকে 30 জন 40 জন, এর থেকে বড় পাওনা তো আর আমরা প্রত্যেকেই নতুন, আমরা এখনো সেই জায়গায় যেতে পারি। প্রীতম নতুন, আমি নতুন, অরিজিৎ নতুন, জয়দা তো সিরিয়াল মেগা করছে, অরিজিৎও সিরিয়াল করছে, অভিজিৎ দা আছে, রনি আছে, অয়ন আছে, সুশান্ত, প্রীতম, ইমনদা, আমরা সবাই নতুন। এই যে নতুনটাকে নিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে প্রীতম যেটা করেছে না, কোনো মনে হয় ভাই মেনে নিতে হবে, যেটা সত্যি সেটা সত্যি, সত্যিটাকে মানতে হবে, আমাদের ভুল আমাদের ঠিক সব কিছুই মানতে হবে। সত্যি মানতে পারলে তুমি আগে বাড়তে পারবে, মিথ্যেকে প্রশ্রয় দিতে কোনোদিনও আগে বাড়া যায় না, যেটা আমি মনে করি। এবার বাকিটা দেখি দর্শক কি বলবে। লাস্ট কোশ্চেন তোমার কাছে, ইন্ডাস্ট্রির অংশ হিসেবেই প্রশ্ন করছি এটা। আজকে ধরো বুমবাদার পরে দেবদাজিৎ এসছে, কিন্তু দেবদাজিৎের পরে নতুন কোনো হিরো উঠে আসছেন এখন বাংলা ইন্ডাস্ট্রিতে, তুমিও ট্রাই করছো, বাকিরাও ট্রাই করছে, এটার সলিউশনটা কি? সলিউশন এটা কি বলবো, মানে ইন্ডাস্ট্রি এগোতে গেলে তো আজকে দিনে দরকারও, সেরকম সাউথে আসছে, বলিউডে হচ্ছে, কিন্তু বাংলায় সাউথের সাথে বাংলার তুলনা তুমি কেন করছো? সাউথ অন্য লেভেলে, সাউথ না সুযোগটা দেয়, বাংলাও সুযোগটা দেয়, কিন্তু সাউথের না অনেক কিছু যেগুলো মানে ভালো লাগে, ওরা না মানে একটা গল্পকে কোথা থেকে কোথায় বানিয়ে দেবে তুমি ভাবতে পারবে না। কিন্তু বাংলাতে করতে গেলে আমি একদম সত্যি কথা বলছি, বাংলাতে প্রথমে হয় বাজেটের সমস্যা, তারপরে অনেক ধরনের রাজনীতি, পলিটিক্স, একে ভাই এর সাথে এর বন্ধু, ওর সাথে ওর বন্ধু, এ থাকবে ও থাকবে, আমার অনেক চোখে দেখা ভাই। মানে আমি এরকম হয়েছে, আমার ভালো ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, যে করছে সে কিন্তু অভিনয় বাংলাটা জানে না। এটা আমার ক্ষেত্রে বলছি না, এটা জয়দাকে তুমি জিজ্ঞাসা করবে, বা যারা আর্টিস্ট আছে যারা কাজ করে অভিনেতা সবাইকে জিজ্ঞাসা করে এই ধরনের। এবার সবাই রাজনীতি করে না ভাই, সবাই এর মধ্যে যুক্ত না, অনেক ভালো 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 লোক আছে, ভালো মানুষ আছে, তারা কিন্তু যাদের ট্যালেন্ট আছে তাদেরকেই কাজে নেয়। আবার কিছু মানুষ আছে যাদের কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তাদের অন্যদিকে চেনা জানা দিয়ে হয়ে যাচ্ছে। তো এটা বলবো যে এটাতে কান দিয়ে মুখ দিয়ে কোনো লাভ নেই। একটা কথা মাথায় রাখবে, তোমাকে যে দেখার, সে ঘরের যদি তোমার দরজা বন্ধ থাকে না ভাই, তোমাকে সে দরজার ফুটো দিয়েও তোমাকে দেখতে পাবে যে তুমি একজন অভিনেতা, আর তোমাকে সেই জায়গা থেকে ওখানে তুলে নিয়ে আসবে। আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি যে আগে একটা ভালো মানুষ হও, তারপর তুমি ভালো অভিনেতা হও, বাকিটা সব শেষ হয়ে যাবে। ভালো কাজ করবো, কারো ক্ষতি করবো না, কারো ইয়ে করবো না, এটাই। আর একটা কথা হচ্ছে যে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা মেকাররা রয়েছে যারা সিনেমা তৈরি করার পরে তারা রিলিজ পর্যন্ত করতে পারে না। এবার তার জন্য প্রীতম দত্তকে অনেক অনেক ধন্যবাদ যে সে কাজটা করার পর সবার জন্য, নিজের জন্য তো অবশ্যই, কাজটাকে রিলিজ করেছে। এটা একটা সাহস, এই সাহস সবার থাকে না, তো সেটার জন্য অবশ্যই অনেক 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 ধন্যবাদ প্রীতম দত্তকে। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা টাইম দেওয়ার জন্য। খুবই ভালো একটা ইন্টারভিউ হলো, আশা করছি সবার ভালো লাগবে। এবং যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, উগ্র টিমের পাশে দেখো, সিনেমাটা এখনও চলছে। এমনকি বলে রাখি, ওয়েলিংটনে প্রথম সপ্তাহে ভালো চলার পরে দ্বিতীয় সপ্তাহে আবার পেয়েছে সিনেমাটা। তো সবাইকে বলবো যারা এখনও দেখোনি, গিয়ে দেখো, সিনেমাটাকে সাপোর্ট করো, এটাই বলার। সবাই ভালো দেখো, সুস্থ দেখো। ছবিটা দেখে আমাদেরকে জানান, ছবিটা দেখে জানান, না দেখে বলবেন না, কার মুখ থেকে কি শুনলেন বলবেন না। ছবিটা দেখুন, আমাদের পুরো মানে আমাদেরকে ডিরেক্টলি বলুন, আমাদের সোশ্যাল মিডিয়াতে যান, আমাদের ওখানে আমাদেরকে ট্যাগ করে বলুন যে ভাই ছবিটা এখানে খারাপ হয়েছে। বিশ্বাস করুন, মাথা পেতে নেবো, কিন্তু আপনারা ছবিটা দেখুন, ছবিটা আপনারা দেখুন, এটাই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তুমিও খুব ভালো কাজ করছো, তুমিও ভালো থেকো ভাই। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থেকো সবাই।